রবি ঠাকুরের ছবি নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমাদের একটা পর্ব হয়েছে। এবার আজকে আমরা গতদিন আমরা যেহেতু রবি ঠাকুরের চিত্রকলার যে বিমূর্ত ভাব বা তার বিমূর্ত বোধ সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি তার ছবিতে ঢুকব এবং তার ছবির আলোচনাকেও আমরা হয়তো আরও দুটি পর্বে ভাঙবো, মানে আজ এবং আগামী দিন আরও একটি পর্ব হয়তো হবে। যাই হোক, রবীন্দ্রনাথের ছবির পর্বে ঢুকতে গিয়ে সবার প্রথমে তারই ছবি সম্পর্কে তার লেখা দুছত্র আমি একটু পড়ে শোনাই, তারপরে আমরা আলোচনায় ঢুকি। তিনি বলছেন, দেখো, আমার ছবি হচ্ছে রেখায় রচিত শ্লোক বা কবিতা। যদিও দৈবক্রমে আমার ছবি সাধারণের দৃষ্টি আকর্ষণের যোগ্য বলে বিবেচিত হয়, তবে তা শুধু এই জন্য যে এর ভিতর একটা কোনো রূপের ছন্দ প্রকাশ পেয়েছে, এইটাই চরম। এছাড়া তার কোনো অর্থ নেই। এসব কোনো বাস্তব তথ্যের বর্ণনাও নয় কিংবা কোনো ভাবাদর্শের ব্যাখ্যাও নয়, নিছক ছন্দের প্রকাশ। দেখো, রবি ঠাকুর যখন ছবি আঁকছেন, রবি ঠাকুরের কাজ প্রসঙ্গে, নিজের কাজ প্রসঙ্গে তিনি এই কথা বলছেন যে তার কাজের মধ্যে একটা রূপ প্রকাশ পেয়েছে, সেই রূপটুকুই তার সত্য। তার মধ্যে তিনি কোনো ভাবধারা বা আলাদা করে শিল্পের জন্য শিল্প সেইভাবে তিনি কিন্তু প্রথমে ভাবছেন না। এবং তার লেখাতে আমরা এটাও পেয়েছি, আমরা ইতিপূর্বে সেটা নিয়ে আলোচনাও করেছি, যে তিনি একদম পরিষ্কার বলছেন যে আমি ছবি আঁকতে শুরু করছি কিভাবে, যখন আমার কবিতার লাইন যেখানে ভুল হচ্ছে সেই ভুলগুলোকে আমি কাটছি এবং সেই কাটাকুটি লাইনগুলো আমাকে ব্যাপকভাবে পীড়া দিচ্ছে এবং সে যেন আমার নিজের চোখে বিঁধছে এবং তারা যেন আমার কাছে মুক্তি চাইছে। তাই আমি তাদের মধ্যে একটু পেন চালিয়ে বা কালি চালিয়ে সেটাকে এমন একটা রূপ দেওয়ার চেষ্টা করছি যাতে তাদের ওই মর্মভেদী কান্না সেটা একটু হাসিতে রূপান্তরিত হয়। অর্থাৎ তার বোধটা কোন জায়গায়, যে তিনি শুধু কাটাকুটি হয়ে যাচ্ছে লেখায়, সেই যে একটা দৃষ্টিকটু বিষয় তৈরি হচ্ছে সেটাকে ঢাকতে তিনি তার উপরে ডুডলিং করছেন এবং সেই ডুডলিংটাই ছবি আকারে রূপ নিচ্ছে। এবং প্রথমে আমরা দেখব তার ছবিতে কিন্তু রূপ সেই অর্থে আমরা শুরু থেকে পাচ্ছি না। সেখান থেকেই তার বিমূর্ত একটা বোধের জন্ম। সে পেঁচিয়ে পেঁচিয়ে সেগুলোকে ঢাকছে এবং তার থেকে একটা ছবি রূপ নিচ্ছে এবং ক্রমশ যত এটা উত্তরণ হয়েছে তত তার মধ্যে তিনি আরও বেশি বাস্তবসম্মত কিছু রূপ বা নন্দনতাত্ত্বিক ভাষায় আমরা যে প্রমাণ বা সাদৃশ্য খুঁজে পাই, সেই সাদৃশ্য কিন্তু ছবির মধ্যে আস্তে আস্তে ফুটে উঠছে। প্রথমে কিন্তু একটা অ্যাবস্ট্রাকশন, ডুডলিং অ্যাবস্ট্রাকশন আমি পাই এবং তারপরে আমরা তার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবসম্মত বা বাস্তব জগতের কিছু বিষয়ের রূপ খুঁজে পাই, যেমন হয়তো একটা পাখি, যেমন হয়তো একটা চেয়ার, একটা ড্র্যাপারি, এ সমস্ত। এবার আমরা আসি তার যে ছবিগুলি, সেই ছবিগুলির কে কতগুলি পর্যায়ে ভাগ করা হয়েছে, সেই পর্যায়গুলির নাম আমরা একটু জেনে নিই। একদম প্রথম থেকে তার ছবিগুলিকে আমরা মূলত 9টা ভাগে ভাগ করতে পারছি। প্রথমে হচ্ছে পাণ্ডুলিপি সংশোধন জাতীয় বা পাণ্ডুলিপি মুক্ত রূপবন্ধ। দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, মানে প্রথমটা আমরা কি পেলাম, প্রথমটা যেটা পাণ্ডুলিপির কাটাকাটিগুলো করে গিয়ে, মানে কবিতার কাটা অংশগুলোকে সংযুক্ত করে বা সেগুলোর মধ্যে ডুডলিং করে যে ছবি। দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। তৃতীয় হচ্ছে প্রকৃতির সঙ্গে মানুষের অবয়ব, প্রকৃতি এবং মানুষের মুখ বা মানুষের দেহাবশেষ। 4 হচ্ছে অবয়ব, অর্থাৎ শুধুমাত্র মানুষের মুখ নিয়ে কাজ বা মানুষের সিলুয়েট, দেহ গঠন নিয়ে কাজ। 5 হচ্ছে প্রকৃতি ও মুখোশ। 6 হচ্ছে রেখা অবলম্বনের ছবি। 7 পশু পাখির ছবি। 8 নাম্বার হচ্ছে স্থির বস্তু ও ফুল পাতা। আর 9 নম্বর সেটি হলো শব্দ রূপের ঐকতানিক ছবি। এবার এগুলো সবগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে, আমরা তার মধ্যে ঢুকব। সবার প্রথমে আমরা যেটা মানে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে তার পাণ্ডুলিপি সংশোধনে। সেটা ইতিপূর্বে আমি বললাম যে পাণ্ডুলিপিগুলিকে তিনি কেটে কেটে কাজ করছেন এবং সেখান থেকে আমি 2-1টি ছবি দেওয়ার চেষ্টা করছি। প্রথম দিকে তাতে রূপ থাকছে না, পরবর্তীতে আস্তে আস্তে তাতে রূপ সংযোজিত হচ্ছে এবং কোথাও একটা পাখি
বা ড্র্যাপারি বা একটা ইজি চেয়ার, এই ধরনের কিছু রূপ কিন্তু আস্তে আস্তে আমাদের সামনে ফুটে ওঠে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনি যখন ছবি আঁকছেন তার ছবি আঁকার একটা অন্যতম দিক হচ্ছে তিনি না খুব বেশি ধৈর্য নিয়ে সময় নিয়ে যে একটা কাজ শুকোবে তারপরে তিনি বাকি রং চাপাবেন এই জিনিসটা তিনি করতেন না। তিনি প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন নানা রকম রং নিয়ে, এবং মূলত যে রঙগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, যে কাজটা তাড়াতাড়ি একটা ভাবের উদয় হলো, সেই ভাবটি যে দীর্ঘক্ষণ ধরে তার চিত্তে বহমান থাকবে তা তো নয়। ফলে তার যেমন ভাব খুব দ্রুত বদলাচ্ছে, সেই দ্রুত মুহূর্ত, সেই ভাবের মুহূর্তগুলিকে তিনি ধরতে চাইতেন। এইটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। এই মানে দ্রুত কাজ করে নিজের মনের ভাবটাকে কাজের মধ্যে প্রকাশ করে ফেলতে হবে বলে তিনি এমন কিছু মিডিয়াম ব্যবহার করতেন, রঙিন কালি, জল রং, এ সমস্ত এমন কিছু ব্যবহার করতেন যে রঙগুলি খুব দ্রুত শুকিয়ে যাবে এবং তিনি যেটা করতে চাইছেন এক লহমায় সেটা শেষ করে ফেলা যাবে। আবার ডুডল আঁকার পাশাপাশি কখনো কখনো সেই ডুডল, ওই বিষয়টা হয়তো তার ভালো লাগছে, সেটাকে তিনি রঙিন ছবিতে পরিণত করছেন। অনেক সময় এমনও দেখেছি, দেখো আমি ছবি একটা দিচ্ছি, যে লাল এবং কালো এই দুটো রঙকে ব্যবহার করে তিনি মনের একটা ভাবকে চিত্রে রূপায়িত করছেন। আমরা যখন রবীন্দ্রনাথের রূপকল্প নিয়ে আলোচনা করেছি বা তার বিমূর্ত বোধ, বিমূর্ত ভাব নিয়ে আলোচনা করেছি, সেখানে ঠিক যেমনটা দেখেছিলাম, একটি চড়া রং আর একটি মৃদু রং, বা কখনো দুটোই চড়া রং, একটা ওয়ার্ম কালার রেড আর একটা ব্ল্যাক নিউট্রাল কালার, এই দুটো রঙকে নিয়ে, এই দুটো রঙের খেলা এবং সেখানে তার আঁকিবুকি সবটা মিলিয়ে একটা বেশ অন্যরকম ছবিতে রূপায়িত হচ্ছে, যার নান্দনিকতা একেবারে সরাসরি দর্শকের চোখে ধরা দিচ্ছে একদম অন্যভাবে। এখানেই রবি ঠাকুরের ছবির সার্থকতা। এই যে আমরা বারবার বলছি যে রবি ঠাকুরের ছবিতে তিনি ভাবকে ধরেছেন, রূপকে নয়, এই ছবিগুলো কিন্তু তারই প্রমাণ। তার আঁকা প্রাকৃতিক যে দৃশ্যগুলি আমরা দেখি সেখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। সাধারণত আমরা কোনো একটা অবজেক্ট বা কোনো প্রাকৃতিক দৃশ্যে, যেটা হয় আকাশের রং, দূরের জঙ্গল বা ছবি মানে গ্রাউন্ডের রং, যেটা আমরা ছবিতে দেখি, রবি ঠাকুরের ছবিতে কিন্তু ওইভাবে রঙকে আলাদা করে উনি ধরেননি। কোথাও একটা যেন আমার মনে হয়, মানে এটা একেবারে আমার দৃষ্টিভঙ্গি, রবি ঠাকুরের ছবিকে আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখে যেরকম আমার মনে হয়, ইভেন আর শিবকুমারানও একইভাবে ব্যাখ্যা করেছেন, যে ওনার ছবিতে প্রকৃতি, পরিবেশের প্রত্যেকটা অংশ, গাছের সঙ্গে হাওয়ার সম্পর্ক আছে, হাওয়ার সঙ্গে আকাশের সম্পর্ক, আকাশের সঙ্গে আকাশের নীল রং, তার সঙ্গে হয়তো জলের সম্পর্ক বা মাটির সম্পর্ক, সবার মধ্যে একটা আন্তঃসম্পর্ক বা একটা মিথস্ক্রিয়া কাজ করে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বাস্তুতন্ত্র বলে। তো এই যে বাস্তুতান্ত্রিক যে সামঞ্জস্য বিধান, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক, রবি ঠাকুরের আঁকা ল্যান্ডস্কেপে কিন্তু রঙের মধ্যে আমরা এরকম সামঞ্জস্য পাই। ওনার আকাশ বাতাস সবটাই একটা মনোটনি এবং কিছু অল্প কিছু রঙের খেলা। আমি ছবিতেও দিচ্ছি, অল্প কিছু রঙের খেলায় পরিবেশের রূপ নয়, পরিবেশের ভাবটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এটা একটা দুর্দান্ত দিক। দেখো এর পাশাপাশি কিছু ছোট ছোট টেকনিক্যাল দিক, দেখো এই যে রঙের ব্যবহার তিনি এমন রং ব্যবহার করছেন যেটা দুম করে মানে শুকিয়ে যাবে, অর্থাৎ কাজটি শেষ করা যাবে সহজে। এর পাশাপাশি আরেকটা জিনিস তার ছবিতে আমরা দেখছি, টেকনিক্যালি যে ছবিগুলি তিনি আঁকছেন সেই ছবিগুলির মধ্যে না বিশেষ করে একটা পিরামিডের মতো যে একটা ত্রিভুজ আকৃতি, বা আমরা যেটাকে কিউবিক ফর্মে ছবি বলে চিনি বা কিউবিজম বলে চিনি, সেই রকম ধরনের বেশ কিছু প্রভাব কিন্তু তার ছবিতে থাকছে। এবং তিনি যে একটা ড্রামাটিক এফেক্ট ছবির মধ্যে, সেটা ধরার জন্যে তিনি হয়তো অবয়বটিকে হালকা করে ব্যাকগ্রাউন্ডকে একটু ডার্ক করছেন, বা কখনো ব্যাকগ্রাউন্ডকে ডার্ক করে অবয়বকে হালকা করছেন। তোমরা রবি ঠাকুরের ছবিগুলি একটু ইন্টারনেটে দেখবে, আমার পক্ষে সবগুলি খুঁজে খুঁজে দেওয়ার রেফারেন্সটা একটু মুশকিল, তো একটু দেখবে তোমরা যে অবয়ব যখন করছেন সেই অবয়ব, মুখের মধ্যে একটা মুখোশের মতো আভাস কখনো থাকছে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সিলুয়েট তৈরি করা, সিলুয়েট লাইট এফেক্ট, যেটা আমরা পরবর্তীতে সিনেমাতে বা ধরো নাটকের মঞ্চে দেখেছি, সেটা কিন্তু তার ছবিতে আমরা খুব সুন্দরভাবে প্রথম পেয়েছি। সিলুয়েট কী জিনিস? ধরো এই আমি বসে আছি, আমার শুধু পেছন দিক থেকে যদি একটা লাইট দিয়ে সামনের লাইটটাকে অফ করে দেওয়া হয়,
তাহলে আমরা দেখতে পাবো কি একটা রেখা বরাবর একটা আলো আসছে, যে আলোটা আমার অবয়বের শুধু বহিরাকৃতি বা বাইরের গঠনের লাইনটাকে ব্যক্ত করছে। এই জিনিস কিন্তু আমরা তার ছবিতে পেয়েছি। এবং তিনি অনেক সময় করছেন কি, ছবির যে বিষয় এবং তার পশ্চাৎপট দুটোর মাঝখানে একটা সরু ফাঁকা রাখছেন, রং ভরছেন। এটা দুটো কারণে হতে পারে। এক, দুটো রং কাঁচা থাকলে একটার সঙ্গে আরেকটা সংযুক্ত হবে না। দুই হচ্ছে অবজেক্টটা ব্যাকগ্রাউন্ড থেকে একটু ছাড়িয়ে রাখা এবং তাতে একটা রিলিফ করছে। এই একটা জিনিস কিন্তু তার ছবিতে আমরা পাচ্ছি। তিনি যখন পোর্ট্রেট করছেন বা যে ছবি তিনি করছেন সেই ছবিতে কিন্তু আমরা কোনো হুবহু অনুকরণ বা একেবারে মানে বাস্তবের হুবহু অনুকরণ যেটা আমরা বলি আর কি, অর্থাৎ একেবারে রূপ অনুপুঙ্খ ছবি তা কিন্তু নয়। তার মধ্যে ভাব সবচেয়ে বেশি পরিমাণে থাকছে। তিনি যখন মুসোলিনির ছবি আঁকছেন বা ধরো রাজশেখর বসুর পোর্ট্রেট আঁকছেন, সেই পোর্ট্রেটেও কিন্তু আমরা সেই বোধটা, সেই ভাবটাই আমরা পাচ্ছি। এবং এর পাশাপাশি রূপকে ছাপিয়ে গিয়ে একটা অরূপের সন্ধান আমরা পাচ্ছি তার যে সমস্ত নারী চরিত্রগুলি তিনি আঁকছেন সেখানে। দেখো, রবি ঠাকুরকে আমরা দেখেছি একেবারে ছোটবেলায় তিনি তার যখন মাতৃবিয়োগ হয়, মাতৃবিয়োগের সময় তিনি একদম ওপরের ঘর থেকে দেখছেন তার মাকে খুব ফুল দিয়ে সাজানো হয়েছে, শোয়ানো রয়েছে, সবাই এসে তার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং সবাই শোকাতুরভাবে দাঁড়িয়ে রয়েছে, যদিও শোক ভাব বোঝার বয়স তার তখনও হয়নি। তাকে নিয়ে আসা হলো, সে মাকে প্রণাম করলেন, দেখলো মা ঘুমিয়ে রয়েছে, তার মায়ের ঘুম তখনও ভাঙেনি বা ভাঙছে না। তারপরে সবাই মাকে নিয়ে চলে গেল এবং এই যে অর্থাৎ তার শেষ যাত্রা, সেটা রবীন্দ্রনাথ তখনও বোঝেন না এবং তারপরে তিনি আর মাকে খুঁজে পাননি। কিন্তু মায়ের ওই করুণ মুখটা কিন্তু তার ছবিতে বারবার ফুটে উঠেছে। এবং আরেকটি মুখ ফুটে উঠেছে, সেটা তার বৌঠান। এই দুটি মুখ তাদের মানে একজন আসলেই মৃত আর একজন সংসারে তার চিত্তে মৃত। এই দুজন রমণীর ছবি বা দুজন রমণীর মুখের অবয়ব কিন্তু রবি ঠাকুরের ছবিতে বারবার ফুটে উঠেছে যখন তিনি অবয়ব নিয়ে কাজ করছেন। তার চোখের মধ্যে অদ্ভুত একটা মায়া, সে মায়ার মধ্যে করুণতা ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। দেখো, এই যে আজকে আমরা রবি ঠাকুরের ছবির এইটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম, যেখানে তার রঙের ব্যবহার, তার দ্রুত কাজ করার কারণ এবং প্রবণতা, ইচ্ছে এবং তার মুখাবয়ব, এই কয়েকটা বিষয় নিয়ে কাজ করলাম। সিলুয়েট লাইটের বিষয়টি বললাম। তোমরা এই কাজগুলি দেখো, ছবিগুলি দেখো এবং পরবর্তীতে আমরা রবি ঠাকুরের ছবির বাকি এবং শেষ অংশটা নিয়ে কাজ করব। সর্বসাকুল্যে আমরা রবি ঠাকুরের যে কটা ছবি খুঁজে পাই, সে কটা ছবি যদি আমরা একটু খুব ভালো করে পরিষ্কার করে দেখি, তাহলে আমরা একটা জিনিস বুঝি যে মানুষটা বোধ বা ভাবের কোন জায়গা থেকে ছবি নিয়ে কাজ করছেন এবং কোন দৃষ্টিভঙ্গি থেকে তিনি কাজটি করছেন। দেখো, একটি মানুষ শুধু ছবি আঁকবো বলে ছবি আঁকছেন না, শুধু ছবি আঁকার জন্য, আর্ট ফর আর্টস তা কিন্তু নয়। তিনি নিজেকে প্রকাশ করেছেন, সেটা তার সঙ্গীতে, তার নাটকে, তার লেখায়, তার কবিতায়, সমস্ত জায়গায়। এবং প্রকাশ করার এই একটি মাধ্যম যেটি তিনি জীবনের একদম শেষ পর্যায়ে নিজের কাজের সঙ্গে সংযুক্ত করেছেন, সেটা হচ্ছে ছবি। এবং তার লেখা, তার নাটক, তার গান, তার ছবি সব কিছুর মধ্যেই আমরা কিন্তু একটা সংযোগ রেখা খুঁজে পাই এবং এই সংযোগ রেখার নামই রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় পর্বে তার ছবির বাকি অংশটুকু নিয়ে আলোচনা হবে। নমস্কার।